প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডেতে উদযাপন হয় যুক্তরাষ্ট্রে। এই দিনে পরিবারের সবাই একসঙ্গে মিলেমিশে খাবার পরিবেশন করে। যুক্তরাষ্ট্রের এবারের থ্যাঙ্কসগিভিং ডের আয়োজন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমামিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভুঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নিবন্ধনহীন রোহিঙ্গাদের শরণার্থী মর্যাদা দেবে না বাংলাদেশ। নির্বিদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে ঢাকা। বিদেশি টেলিভিশনে দেশি বিজ্ঞাপন নিয়ে উদ্বিগ্ন তথ্য মন্ত্রণালয়, দুটি চ্যানেল ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানকে নোটিশ। হোম অফ ক্রিকেটে আবারও ফিরছে বিপিএল। শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ রংপুর রাইডার্সের। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বাল্য বিবাহ নিরোধ আইন। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা ইস্যুতে চলমান সংকট মোকাবেলা করতে চায় বাংলাদেশ। বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। তিনি বলেন, মিয়ানমারের নতুন সরকার ক্ষমতায় আসার পর সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক জোরদারের চেষ্টা করছে বাংলাদেশ। সীমান্তে রোহিঙ্গা সমস্যাই শুধু নয়, সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো সমস্যারই সমাধান সম্ভব। মিয়ানমারের রাষ্ট্রদূতকে সরকার তলব করার পরদিন বৃহস্পতিবার বিকেলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে চলমান সমস্যা নিয়ে আলোচনায় বসলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, মিয়ানমারের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত নিরাপত্তায় যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব ছাড়াও অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ও দুদেশের এসব উদ্যোগকে সমর্থন দিয়েছে। এই ধরনের সমস্যা যেটা তৈরি হয় দুটো প্রতিবেশী দেশের মধ্যে, এটা অবশ্যই সমাধান করা সম্ভব এবং এই শান্তিপূর্ণ এবং আলোচনার মাধ্যমে এর সমাধানই হলো একমাত্র পথ। তবে মন্ত্রণালয়ে আরেক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, মানবিক কারণে তাদের জরুরি চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। তবে নিবন্ধনহীন রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেবে না বাংলাদেশ। মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলোকে ঢুকতে না দিয়ে পারা যায়নি। কয়েক লক্ষ তো হবে, তাদেরকে সেন্সাস করা মানে তো তারা চলে আসলো, গণনার মধ্যে, হিসাবের মধ্যে চলে আসলো। তো রেজাল্ট বের হবে আগামী মাসে, হয়তো শেষের দিকে বের হবে। এদিকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বুধবারও রোহিঙ্গাদের বহনকারী 14টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে বিজিবি ও পুলিশের অভিযানে আটক 7 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশেষ প্রেক্ষাপটে আদালতের অনুমতি সাপেক্ষে 18 বছরের নিচেও মেয়েদের বিয়ে দেওয়া যাবে, এমন বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আইনের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। তিনি বলেন, সাধারণভাবে বিয়ের জন্য আগের মতোই মেয়েদের বয়স কমপক্ষে 18 বছর এবং ছেলেদের 21 বছর রাখা হয়েছে। আগের আইনের 19 ধারায় সংশোধন ছাড়া বাকি সব ধারা অপরিবর্তিত আছে বলেও জানান তিনি। এছাড়া 2017 সালের জন্য সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাপ্তাহিক ছুটির বাইরে সরকারি ছুটি থাকবে মোট 22 দিন। এর মধ্যে 14 দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে 8 দিন ছুটি রয়েছে। কোনো বিশেষ প্রেক্ষাপটে প্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশনাক্রমে এবং মাতা পিতার সম্মতিক্রমে বিধিধারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। আনমেরিড মাদার কিন্তু তার বাচ্চা আছে, এরকম কেস যদি হয়, এই সকল ক্ষেত্রকে তাকে প্রটেকশন দেওয়ার জন্য এই বিধানটা করা হয়েছে।
ডাউনলিংকের মাধ্যমে বাংলাদেশে সম্প্রচাররত কোনো বিদেশি টেলিভিশনে দেশি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে কিনা তা জানাতে দুটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। কোনো বিদেশি টেলিভিশনে এ ধরনের বিজ্ঞাপন প্রচার হলে সম্প্রচারের অনুমতি কেন বাতিল হবে না তাও জানতে চেয়েছে মন্ত্রণালয়। টেলিভিশন চ্যানেলের বিনিয়োগকারী ও টিভি সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের সংগঠন মিডিয়া ইউনিটের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেয়া হলো। তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদার সই করা নোটিশটি পাঠানো হয়েছে দুই ডিস্ট্রিবিউটর ন্যাশনাল ওয়াইড মিডিয়া লিমিটেড ও জাদু ব্রডব্যান্ড লিমিটেডের কাছে। এতে বলা হয়, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 অনুযায়ী বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্য করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড সহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলতে বাধা নেই। মামলা চলার ব্যাপারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার করা আপিলের আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। তবে খালেদার আইনজীবী জানিয়েছেন, এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবেন তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2008 সালে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। ওই রিটের প্রেক্ষিতে রুল দেওয়ার পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। পরে ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রিটটি খারিজ করে। সেই সাথে স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচারিক আদালতে খালেদা জিয়াকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। শুনানি শেষে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন। দুদকের আইনজীবী জানান, এই রায়ের ফলে বিচারিক আদালতে মামলাটির শুনানিতে আর কোনো বাধা থাকল না। লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন, হাইকোর্টের আদেশ বহাল আছে। কাজেই এই ব্যাপারে এখন নিম্ন আদালতের কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা নাই। নিম্ন আদালতে মামলাটি চার্জ গঠনের পর্যায়ে রয়েছে, ওটা চার্জ গঠন হবে কিনা ওটা শুনানি চলছে। তবে খালেদা জিয়ার আইনজীবী বলছেন, নাইকো মামলায় কোনো অপরাধ হয়ে থাকলে শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেরই আসামি হওয়ার কথা, কিন্তু তা হয়নি। তাই তারা রিভিউ আবেদন করবেন। বেগম খালেদা জিয়া আগের সরকারের শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষার্থেই উনি স্বাক্ষর করেছেন। যদি অপরাধ হয়ে থাকে, এখানে কোনো অপরাধে হয়নি, আর যদি অপরাধ হয়ে থাকে শেখ হাসিনা হল মূল আসামি, বেগম খালেদা তাকে সাহায্যকারী। খালেদা জিয়ার বিরুদ্ধে এ নিয়ে মোট 5টি দুর্নীতির মামলা চলছে। এগুলো হলো নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া মামলা, গ্যাটকো মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমি আত্মসাৎ ও জালিয়াতির মামলায় সিলেটের ব্যবসায়ী রাগিব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে হস্তান্তর করা হয় বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। রাগিব আলীর জামিন আবেদন নাকচ করে 4 ডিসেম্বর শুনানির তারিখ ঠিক করেছে আদালত। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে 2 মামলায় গত 10 আগস্ট রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাই সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিলেটের আদালত। আদালতের নির্দেশ পুলিশের কাছে পৌঁছানোর আগেই ওই দিনই সপরিবারে ভারতে পালান রাগিব আলী। 3 মাস ভারতে আত্মগোপনের পর 12 নভেম্বর দেশে ফেরার চেষ্টার সময় জকিগঞ্জ সীমান্তে গ্রেপ্তার হন রাগিব আলীর ছেলে আব্দুল হাই। বৃহস্পতিবার করিমগঞ্জ দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন রাগিব আলী। আটক হন ভারতের ইমিগ্রেশন পুলিশের হাতে। বিয়ানীবাজার সীমান্তে দুপুরেই তাকে হস্তান্তর করা হয় পুলিশ ও বিজিবি সদস্যদের কাছে। প্রতারণা এবং জালিয়াতির মামলায় 2টা ওয়ারেন্ট রয়েছে বিশ্বনাথ থানায়। তো আমরা সেই মোতাবেক তাকে বাংলাদেশে যখন হস্তান্তর করা হয় তাকে গ্রেপ্তার করি এবং আজকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বিয়ানীবাজার থেকে সরাসরি তাকে তোলা হয় সিলেটের আদালতে। 2 মামলায় গ্রেপ্তার রাগিব আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আগামী 4 ডিসেম্বর হবে মামলার পরবর্তী শুনানি। 2টি মামলায় রাগিব আলীর প্রার্থনা করেন আদালত সকল কিছু বিবেচনা করে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। জালিয়াতির যে মূল অভিযোগটা, এটা পঙ্কজ গুপ্তর বিরুদ্ধে, হি ইজ অন বেইল। এখন রাগিব আলী সাহেবকে আজকে আদালত জামিন দেন নাই মূলত এই কারণে যে উনি চার্জশিট গৃহীত হওয়ার পর দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। প্রায় 500 একর জমির ওপর গড়ে ওঠা সিলেটের তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। 1990 সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগিব আলী। পরে আদালতের নির্দেশে উচ্ছেদের পর বুঝিয়ে দেয়া হয় মালিককে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিতা, এই যে রাগিব আলীর ব্যাপারটি, এটা ধরেন জমি নিয়ে বিরোধ, জমি
আত্মসাৎ করা এই বিষয়টি কিন্তু বলা যায় যে অনেক বড় সমস্যা বাংলাদেশে। সেক্ষেত্রে এই ঘটনাটির যদি সুষ্ঠু বিচার হয় তাহলে যারা এই ধরনের আত্মসাৎকারী আছে, ভূমিদস্যু হিসেবে যাদেরকে আমরা ট্যাগ ওয়ার্ড দিয়ে বলি, তাদের কিন্তু এই দৌরাত্ম্যটা অনেক কমবে বলে মনে হয়। তবে এক্ষেত্রে একটা জিনিস বিচারের ক্ষেত্রেও আমার মনে হয় সতর্ক থাকার আছে। 10 আগস্ট যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তিনি কিন্তু ওই দিনই সীমান্ত পার হয়ে পালিয়ে চলে যান পরিবার সহ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা ক্রিমিনাল মাইন্ডস দেখি যে অনেক সময় হয় যে একটা সার্টেন টাইম অন্য জায়গায় থেকে তারপরে আসে, এই সময়ে আসলে নানান ধরনের ফন্দি ফিকির তৈরি করা হয়, নানান ধরনের ম্যানেজ করার সিস্টেম এখানে খুবই প্রতিষ্ঠিত আর কি। আমরা অনেক সময় খবর সন্ধানের ক্ষেত্রেও এগুলি পাই, সেইগুলি হচ্ছে কিনা সেই দিকে কিন্তু নজর রাখা দরকার। এখানে নিশ্চয়ই একটা অনাস্থা এবং আস্থা, 10 আগস্টে কেন অনাস্থা ছিল এই দেশে থাকার ব্যাপারে, আর আজকে নভেম্বর মাসে কেন উনি ফিরে আসছেন, কয়েকদিন আগে ওনার ছেলেও চলে আসলো, ফলে এইগুলিতে নজর দেওয়া মনে হয় খুব জরুরি। তবে রাগিব আলী এই গ্রেপ্তার এবং অর্থাৎ রাগিব আলীর বিষয়গুলো উঠে আসার মধ্য দিয়ে কিন্তু আরো একটি তথ্য উঠে এসেছে, সেটা হচ্ছে তিনি কিন্তু জামায়াতে ইসলামের অন্যতম পৃষ্ঠপোষক। অর্থাৎ আর্থিক সহায়তা যাদের দেন সরকারের কিন্তু কঠোর অবস্থান। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে জামায়াতে ইসলামের আর্থিক সংস্থানগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া। আমি জানি না তারই পরিপ্রেক্ষিতে বা তারই কোনো একটা ধারাবাহিকতায় ওই সিদ্ধান্তেরই রাগিব আলীর সম্পত্তিরও এই বিষয়গুলো খতিয়ে দেখা শুরু হলো কিনা আমি ঠিক জানি না, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বলে আমার অন্তত মনে হয়েছে। অবশ্যই, এবং বিচার প্রক্রিয়াটা যথাযথভাবে চললে আমার মনে হয় যে এটা বলা যায় যে দৃষ্টান্ত স্থাপন হবে। জাহিদ, মিতা, রাগিব আলীর কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পক্ষ কিন্তু একটি দুটি নেই, একাধিক। তো যে কারণে এই গ্রেপ্তার পরবর্তী প্রক্রিয়াটি স্বচ্ছতা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রক্রিয়ার এক পর্যায়ে কিন্তু ক্ষতিপূরণের বিষয়টি কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই সামনে চলে আসবে। অবশ্যই সেই দিকেও ক্ষতিগ্রস্তদের দিকটাও আমাদের দেখতে হবে এবং রাষ্ট্র নিশ্চয়ই দেখবে। সংবাদে এবার একটা বিরতি নিব। নয়টা 19 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 9 জন। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন তিনি দেখছেন না। অন্যদিকে সব দলের সমান সুযোগ না পাওয়ার অভিযোগ বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বেলা 11টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সেনা মোতায়েনের প্রয়োজন নেই, কাজ করবে জনগণ। নারায়ণগঞ্জবাসীর জনগণ আইভিকে যেভাবে চিনে সেভাবেই চিনবে, এইবার আরেকটু বেশিভাবে চিনছে। বিকজ প্রার্থী মানে প্রতীকটা হলো নৌকা। নৌকা কার না পছন্দ? যে নারায়ণগঞ্জবাসীর জন্য সেনাবাহিনীর এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, আমার লক্ষ্য জনতা আমার সেনাবাহিনী। আইভির পরপরই মনোনয়নপত্র জমা দিতে আসেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তার অভিযোগ, নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেয়া হচ্ছে না। বিরোধী দল হিসাবে আমাদের হাত পা বেঁধে দেওয়া না হয় এবং আমাদের সরকারি দলকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় একই ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হয়। আমাদের এই নারায়ণগঞ্জের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এর জবাবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সবাইকে আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আপনাদের মাধ্যমে শুধু এটুকু আহ্বান করব প্রার্থীদেরকে, তারা যেন আচরণ বিধিমালাটি মেনে চলেন, কারণ সেটি ভায়োলেট করলেও 3 ধরনের শাস্তির ব্যবস্থা আছে। আমরা সেই শাস্তিগুলো চেষ্টা করব যে যতক্ষণই ভায়োলেশন হবে অ্যাকর্ডিং টু স্কেল অফ ভায়োলেশন শাস্তিও যেন প্রাপ্ত হবে। নির্বাচনে মেয়র পদে 10 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন 9 প্রার্থী, আর কাউন্সিলর পদে 140 এবং সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 28 নারী কাউন্সিলর প্রার্থী। এসব মনোনয়নপত্র বাছাই হবে 26 ও 27 নভেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 4 ডিসেম্বরের মধ্যে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিতা, আরো কিছু খবর আছে, তার আগে একটু জানবো খেলাধুলার কি খবর আছে। জাহিদ, বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষ, 2 দিনের বিরতি শেষে বিপিএল এবার ফিরছে ঢাকায়। জানিয়ে দিচ্ছি সেই খবরগুলো, তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। এশিয়া কাপ টি20 খেলতে থাইল্যান্ডে নারী দল, খালি হাতে ফিরতে চান না রুমানারা। 9:30 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। আবারও হোম অফ ক্রিকেট ফিরছে বিপিএল।
শুক্রবার প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। 10 পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর, সঙ্গীন অবস্থা রাজশাহী। দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল খুলনা টাইটান্সের প্রতিপক্ষ বরিশাল বুলস। টুর্নামেন্টে টিকে থাকার মিশন রাজশাহীর সামনে। 6 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলে তলানিতে পদ্মাপাড়ের দলটি। ফিরে আসার লড়াইয়ে আর কোনো ভুলের সুযোগ নেই কিংসদের। অন্য সব দলের সাথে খেলে ফেলেছে রাজশাহী, এখনও রংপুরের মুখোমুখি হয়নি। তবে দলটা সম্পর্কে ধারণা ঠিকই আছে সাব্বির মুমিনুলদের। জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে কিংসদের। আমাদের আরও কিছু খেলা বাকি আছে। চট্টগ্রাম আর ঢাকার আবহাওয়া ভিন্ন। আমরা চট্টগ্রামে ভালো করতে পারিনি। আমাদের হাতে এখনো 6টি ম্যাচ আছে। 4-5টা ম্যাচ আমাদের জিততেই হবে। যেরকম প্ল্যানিং থাকে এগেইনস্ট টিমের জন্য সেই রকমই আছে। আর যেহেতু এখন পর্যন্ত হয়তো টপে আছি, বাট ম্যাচ কিন্তু আমাদের এখনো অনেকগুলো আরও বাকি। সো এখানে পয়েন্ট টেবিলে কে টপে থাকবে না থাকবে একদম শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বলা ভেরি ডিফিকাল্ট। সো যে যত কম মিস্টেক করবে তারই পসিবিলিটি থাকবে টপে থাকার। রংপুরের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছে খুলনা। বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জয়ে ফিরতে চায় মাহমুদুল্লাহ দল। শাহরিয়ার মুশফিকদের ব্যাটে চড়ে টুর্নামেন্টে ভালো শুরু করা রাজশাহীও ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায়। শেষ ম্যাচে আমরা হেরেছি, তবে সামনের ম্যাচেই জিততে চাই। এটা ক্রিকেট, যে কোনো কিছুই ঘটতে পারে। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। যখন একটা টিমের কোনো প্লেয়ার বোলিংয়ে হোক বা ব্যাটিং হোক পার্টিকুলারলি ভালো পারফরমেন্স করে, তখন তার প্রতি দায়িত্ব থাকে। তো আমি ব্যক্তিগতভাবে চিটাগাংটা খুব বেশি ভালো খেলতে পারিনি। চেষ্টা করব ঢাকাতে আবার সেই পারফরমেন্সটা ভালোর দিকে ফিরিয়ে নিয়ে এসে এবং টিমের জয়ের জন্য কন্ট্রিবিউট করা। মাঝপথে বিপিএল শীর্ষ 4-এর লড়াইয়ে ঢাকা পর্বে জমজমাট ক্রিকেটের অপেক্ষায় ফ্যানরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 ফরম্যাটে বাজে পারফরমেন্স কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ নারী দল। এশিয়া কাপ টি-20তে ভালো করতে চান রুমানা সালমানার। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে লড়াই করতে চান সমানে সমান। দল নিয়ে আশাবাদী হেড কোচ ও প্রধান নির্বাচক। এশিয়া কাপে অংশ নিতে সকালে থাইল্যান্ড গেছে বাংলাদেশ দল। রুমানা আয়েশাদের নিয়ে সিরিয়াস নতুন কোচ ডেভিড ক্যাপেল। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও। 3 বাসের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে হাজির এই ইংলিশম্যান। এশিয়া কাপ মিশন শুরুর আগে 1 মাসের মতো দলকে নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন ক্যাপেল। তাতে দলের আত্মবিশ্বাস বাড়ানোর দিকেই বেশি মনোযোগ ছিল তার। বলছি না এই আসরে বাংলাদেশ অভাবনীয় কিছু করবে, তবে এত কম সময়ে আমি চেষ্টা করেছি তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করতে। ব্যাটিং বোলিং এর কিছু কৌশলও শিখিয়েছি। নতুন কোচের কৌশলের উপর আস্থা আছে নারী দলের প্রধান নির্বাচক আথার আলী খানের। খুব একটা চিন্তিত নন থাইল্যান্ডের কন্ডিশন নিয়েও। আমাদের ওয়েদার কন্ডিশন, আমাদের পিচ কন্ডিশন মোটামুটি এক ধরনের। আমরা কিন্তু খবর পাচ্ছি, আমরা খবর নিচ্ছি, আমরা প্রায় যাই ওখানে খেলি এবং তার সাথে আমরা যেভাবে আমরা যোগাযোগ করেছি ওখানে অফিসিয়ালদের সাথে, তারা ওয়েদার ওয়াইজ সেম কন্ডিশন। সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে সালমা জাহানারাদের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় প্রস্তুতির অভাব। এবার সেই অভিযোগ থাকছে না। কক্সবাজারে 3 সপ্তাহের পর ঢাকাতেও হয়েছে ক্যাম্প। যুব দল সহ নানা দলের বিপক্ষে টাইগ্রেসরা খেলেছেন একাধিক ম্যাচ। বাইরের কোচ যে এসছে আমাদের জন্য, সে অনেক কোয়ালিটিফুল কোচ এবং আমরা তাকে নিয়ে অনেক আশা করছি যে তার প্ল্যান অনেক ভালো আছে এবং আমাদের প্র্যাকটিসও অনেক ভালো হয়েছে। আমরা আশা করছি যে ভালো কিছু করব। 6 দলের আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাডিলেইডে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে 245 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। দিন শেষে অজিদের সংগ্রহ বিনা উইকেটে 14 রান। এর আগে 9 উইকেটে 259 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। বিপিএল ফুটবলের 16 নম্বর রাউন্ডে শেষ দিনে 2টি ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে। শীর্ষে থাকা ঢাকা আবাহনীকে আটকে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দিনের প্রথম ম্যাচে পেনাল্টি মিসে রহমতগঞ্জের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আরামবাগকে। প্রথম লেগে ঢাকা আবাহনীর সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার শুরু হয়েছে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ জাতীয় টেনিস টুর্নামেন্ট। অংশ নিয়েছে দেশের 29টি ক্লাব। প্রতিযোগিতা হচ্ছে 2 ইভেন্টে। একক ও দ্বৈতে খেলবে প্রায় 170 জন টেনিস খেলোয়াড়। 2 ইভেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ 50,000 টাকা, রানার্স আপ পাবে 35,000 টাকা। টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহিদ রেজা। 4 দিনব্যাপী প্রতিযোগিতা শেষ হবে 27 নভেম্বর।
I see, a match referee. খেলার খবর এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ। আমরা আর কিছু খবর আছে, সেগুলিতে চলে যাচ্ছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সাঁওতালদের ধান কাটা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ধান কাটা হয়। সাঁওতালদের দাবি বিবেচনা করা হবে। প্রশাসনের এমন আশ্বাসে ধান বুঝে নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সাহেবগঞ্জ এলাকায় চিনিকলের ৪৫.০৫ একর জমিতে রোপা আমনের আবাদ করেছিলেন সাঁওতালরা। তাদের উচ্ছেদের পর কাঁটাতারের বেড়া দিয়ে এই জমি ঘিরে দেয় চিনিকল কর্তৃপক্ষ। এরপরেই ধান কাটা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। কয়েকদিন আগে হাইকোর্ট জমির ধান সাঁওতালদের বুঝিয়ে দিতে নির্দেশ দেয় চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে। তবে জমির কাঁটাতার অপসারণ ও মামলা প্রত্যাহার না হলে ধান কাটতে রাজি হননি সাঁওতালরা। শেষ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগেই বৃহস্পতিবার কাটা হয় জমির ধান। জেলা প্রশাসনের মহোদয়ের পক্ষ থেকে আমরা এসেছি সেই বিষয়টা নিশ্চিত করার জন্য, অর্থাৎ সুষ্ঠু বন্টন বা অন্য কোনো ঝামেলা যেন না হয়। উপজেলা নির্বাহী অফিসার এই বিষয়ে তাদের সাথে একাধিকবার আজকেও কথা বলেছে। তো তারা বেশ কয়েকটি কন্ডিশন তাকে দিয়েছে যে কাঁটাতার সরাতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে। সেই বিষয়গুলো নিশ্চিত করলেই তারা ধান কাটতে আসবে। সাঁওতালদের অভিযোগ, তাদের কিছু না জানিয়েই ধান কেটেছে প্রশাসন। শুরুতে তারা ধান নিতে রাজি না হলেও পরে দাবি বিবেচনার আশ্বাসে নমনীয় হন ক্ষতিগ্রস্তরা। তাদের যে প্রতিনিধি বানাবাস এবং তার একটি টিম আসে 15-16 জনের, তারা টলি নিয়ে আসে এবং ব্যান নিয়ে আসে। তারা এখান থেকে 26 বস্তা ধান বুঝে নিয়ে মিল কর্তৃপক্ষের নিকট থেকে বুঝে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, মামলা প্রত্যাহার সহ বেশ কিছু বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে উচ্ছেদের শিকার সাঁওতালদের অনেকেই রয়েছে খোলা আকাশের নিচে। তাদের পুনর্বাসনের এখনো উদ্যোগ নেই প্রশাসনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাত ৯টায় বাংলাদেশে নিবার্তা ফিরছে কিছুক্ষণ পর। রাত ৯টা ৪৭ ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। আজ আপনাদের কাছে মতামত জানতে চেয়েছিলাম বাল্য বিবাহ নিরোধ আইন এ বিষয়ে। জাহিদ, আমাদের কাছে যে মতামতগুলো এসেছে তার মধ্যে তানভীর বলছেন, আইন বড় কথা নয়, আইনের সঠিক প্রয়োগ এবং জনসচেতনতায় পারে বাল্য রোধ করতে। রাব্বি বলছেন, বাবা মার সচেতনতায় বাল্য বিবাহ রোধ করতে পারে। তরিকুল বলছেন, বিয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা উচিত। সেটা খুবই ভালো, কারণ জন্মটা তো কবে হয়েছে সেটা নিশ্চিত করার একটা কিছু থাকা দরকার, যদিও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করার কথা বলা হয়েছে। কাউসার বলছে, বাল্য বিয়ে দূর করতে হলে সমাজের বিত্তবান এবং সচেতন ব্যক্তিদের উদ্যোগ নিতে হবে। রায়হান বলছে, আলোচনা সমালোচনা অনেক শোনা যায়, কিন্তু বাস্তবে প্রতিকারের কোনো পদক্ষেপ লক্ষণ দেখা যায় না। মাহমুদ বলছে, শুধু আইন করলেই হবে না, সুষ্ঠু প্রয়োগ করতে হবে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যেই বিষয়টি নিয়ে 18ই কিন্তু আছে, একটা শুধুমাত্র ব্যতিক্রম দেওয়া হয়েছে এবং সেইটা আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি এটা ঠিকমতো পর্যবেক্ষণ করা হয়, দেখা হয় যে ঠিকমতো চলছে কিনা, তাহলে কিন্তু সমস্যা আমি দেখি। জাহিদ, সাকিব বলছেন, বাল্যবিবাহ নিরোধ আইনের অপব্যবহার যেন না হয় সেদিকটায় নজর রাখতে হবে। মিতু বলছেন, বাল্য বিয়ের ক্ষতির দিক জনগণের কাছে তুলে ধরে সচেতন করতে হবে। নীরব বলছেন, আইন হয়েছে ভালো, তবে শিক্ষা ও সচেতনতাই বাল্য বিয়ে রোধ করতে পারে। আফসানা বলছে, সরকারকে ধন্যবাদ এমন একটি মহৎ উদ্যোগের জন্য, তবে মাঠ পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। আফসানার সঙ্গে আমরা আসলে একমত যে মাঠ পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে এবং যাতে অপপ্রয়োগ না হয়। কারণ বাংলাদেশে অনেক ভালো আইন আছে যেগুলির প্রয়োগ নেই। আইন বা পৃথিবীর খুব ভালো ভালো আইন, আমাদের দর্শকরা কিন্তু বেশিরভাগই সে কথাই বলছেন। মিতা, আমাদের আরো কিছু খবর আছে, আমরা সেগুলিতে চলে যাব। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডের আয়োজন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতি বছর নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার এই দিনটি উদযাপন করেন মার্কিনীরা। পরিবারের সবাই একসঙ্গে মিলেমিশে খাবার পরিবেশন করেন। এবারের দিনটিতে থাকছে নানান আয়োজন। সামাজিক কারণে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক পরিবার বিচ্ছিন্ন থাকেন বছরের পর বছর, বসবাস করেন শত শত মাইল দূরে। কিন্তু থ্যাঙ্কস গিভিং ডেতে তারা বাবা মা সহ নিকটাত্মীয়দের সাথে মিলিত হয়ে কাটান একটি দিন। এটিই রেওয়াজ। এদিন থাকে সরকারি ছুটি। কারাগার হাসপাতালে ব্যবস্থা হয় বিশেষ খাবারের। থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে নিউ ইয়র্কের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ম্যানহাটনে বিশেষ প্যারেডের আয়োজন রাখা হয়। 2.5 মাইল দীর্ঘ প্যারেডকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা। Tonight and certainly ready for tomorrow,
আজ রাত ও কালকের থ্যাঙ্কস গিভিং আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা। থ্যাঙ্কস গিভিং প্যারেডের সময় কোনো যান চলাচল করতে পারবে না। 80টি বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হবে। বিশেষে দিন উপলক্ষে শুভেচ্ছা আর দেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Emotions are raw and tensions just don't heal overnight. রাজধানী ওয়াশিংটনে বুধবার আর্ম ফোর্সেস রিটায়ারমেন্ট হোমের বাসিন্দাদের জন্য থ্যাঙ্কস গিভিং ভোজের আয়োজন করে ওবামা পরিবার। আর যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরাও নিজেদের আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়ে দিনটি কাটান বিশেষ আয়োজনে। আমরা এখানে যারা বাঙালি আছি বন্ধু বান্ধবরা সবাই মিলে একত্রিত হই এবং একসাথে খাওয়া দাওয়া করি। আমরাও টার্কি বেক করে নিয়ে যাই এবং পটলক করি, বিভিন্ন ফ্যামিলি থেকে এক একটা খাবার বানিয়ে নিয়ে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করি। যুক্তরাষ্ট্রের ফসল তোলার উৎসব হিসেবে 1777 সাল থেকে অনিয়মিতভাবে পালিত হচ্ছিল এই থ্যাঙ্কস গিভিং ডে। 1941 সালে আইন করে রাষ্ট্রীয়ভাবে দিনটি নিয়মিতভাবে পালন শুরু হয়। তবে এবছর জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত জয়ের কারণে যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে পালিত হচ্ছে ভিন্ন আমেজে। আমেরিকার নির্বাচন আর ট্রাম্প হিলারির জয় পরাজয় এসব মার্কিনীদের করেছে দ্বিধা বিভক্ত। এই বিভক্তির মধ্যে এসেছে থ্যাঙ্কস গিভিং ডে বা উৎসবের দিন। এই দিনে আমেরিকানরা একসঙ্গে মিলিত হবেন, বসবেন খাওয়ার দাওয়ার নিয়ে। আর এরই মধ্যে তাদের বিভেদ কতটুকু গুছিয়ে আসে সেটি এখন দেখবার বিষয়। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আটলান্টিক সিটি, নিউ জার্সি। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। শেষ করব বায়ো ফ্যাশন শোর কিছু ছবি দেখিয়ে, তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।